মেঘবালিকা সূচনা পর্ব। প্রভাত ভাই কি করছেন? দেখছিস না শাড়ি পরাবো তোর না খুব শখ শাড়ি পরার, তাই সে শখ না হয় আমি পূরণ করে দেই তোর রাত্রি। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি এখন বড় হয়েছি প্রভাত ভাই, তো সেটা শাড়ি পরার ইচ্ছে জাগার আগে মনে হয়নি তুই বড় হয়েছিস। শাড়ি পরলে ছেলেরা দেখবে তোকে, তাতে আপনার কি? আপনি তো আর ভালোবাসেন না। রাত্রির কথায় কিছু সময় চুপ থেকে বলে, এখানে আমার ভালোবাসার কথা কই থেকে আসলো? আর কে বলল আমি তোকে ভালোবাসি না? প্রভাতের শেষের কথায় রাত্রি উচ্ছ্বাসের সাথে বলে, তার মানে কি আপনি আমায় ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, নিজের বোনকে কেনা ভালোবাসে? আমিও তোকে বোনের মতো স্নেহ ও ভালোবাসি। আমি আপনার আপন বোন না প্রভাত ভাই, মামাতো বোন। তো কি বোন তো বোনই হয়। আপন বোনকে বিয়ে করা যায় না, মামাতো বোনকে বিয়ে যায়। কিসের বিয়ে? কানের নিচে একটা দেব। আলতু ফালতু কথা না বলে শাড়ি বাদে অন্য কিছু পরে রেডি হয়ে নে, পুষ্পিতা না হলে খুঁজবে তোকে। আর শাড়ি পরতে দেখলে কি হবে বুঝে নিস। কথাটি বলেই প্রভাত বের হতে নেয়, তার আগেই রাত্রির একটি প্রশ্নে তার পদধ্বনি কিছু সময়ের জন্য থমকে যায়। আমি কি এতই খারাপ প্রভাত ভাই, যে আমাকে ক্ষমা করে ভালোবাসা যায় না? প্রভাত কোনো কথা না বলে গটগট করে চলে যায়, আর তার যাওয়ার দিকে রাত্রি তাকিয়ে বলে, 5 বছরের আগের অন্যায়টা কি খুব বড় ছিল প্রভাত ভাই? আপনার প্রতি আমজ হওয়া কিশোরী বয়সের ভালোবাসা যদি আবেগ হতো, তাহলে কেন যখন আজও আপনি বলেন আপনি আমায় ভালোবাসেন না, তখন কেন মন ব্যথা হয়, কেন দম বন্ধ লাগে? এই কেনর উত্তর কি আপনার কাছে আছে প্রভাত ভাই? যার কারণে আজও আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। মোহর আপুকে তো ঠিক ক্ষমা করে দিয়েছেন, সেও তো আপনাকে ভালোবাসে, তাহলে আমার ক্ষেত্রে কেন না? কেন আমাকে আজও এভয়েড করেন? কিন্তু কেয়ার যে করেন তা কি শুধু আপনার বোন হওয়ার জন্যই? কথাটি বলে রাত আজকের ঘটনাটি ভাবে এর আগে জানা যাক, তার আগে পরিচয় বলি। আজকে যার বিয়ে সে রাত্রির বড় বোন সাদিয়া আক্তার, তৃষার গায়ে হলুদ। তার বিয়ে হচ্ছে রাত্রির বাবা অর্থাৎ আনিস মির্জার কলেজ বন্ধুর ছেলে রেদোয়ান খান শান্তর সাথে, যে পেশায় একজন ইঞ্জিনিয়ার। সে বর্তমানে ফ্রান্সে থাকে, বিয়ের পর তৃষাকে সেখানেই নিয়ে যাবে। যদিও রাত্রির মা সৌদামিনী ভুইয়া বড় মেয়েকে এত দূর দিতে চায়নি, কিন্তু ছেলে ভালো দেখে নাও বলতে পারেনি। মির্জা নিবাসের কর্তা আশরাফ মির্জা এখনও জীবিত আছেন, কিন্তু তার স্ত্রী ছোট ছেলেকে জন্ম দেওয়ার সময় মারা যায়। এরপর রাত্রির দাদা আর বিয়ে করেননি, একা হাতে সামলিয়েছেন সব। রাত্রির বাবারা 2 ভাই 1 বোন। রাত্রির বাবা আনিস মির্জা বড় ভাই, তার বউ সৌদামিনী রহমান, তাদের 2 মেয়ে তৃষা আর রাত। যদিও রাত্রির পুরো নাম কাদম্বিনী হোসেন শ্রেয়সী, রাত্রি নাম শুধু প্রভাতী ডাকে তাকে। তারপর বোনের কথায় আসা যাক, যার নাম তারা চৌধুরী। তার বিয়ে হয়েছে আনিস মির্জার বাল্যকালের বন্ধু অনিক চৌধুরীর সাথে। তাদের বিয়ে প্রণয়ের তারই সুন্দর পরিণতি, তাদের ছেলে মাহির চৌধুরী প্রভাত আর বেলি চৌধুরী পুষ্পিতা। রাত্রির ছোট চাচা মোফাজ্জল মির্জা, তার বউ সোহানা মির্জা, তাদের ছেলে শাফকাত মির্জা আর মাধবী লতা হাসান। ফিরা যাক আজকের দিনে। গায়ে হলুদ উপলক্ষে সব মেয়েরা কমলা কালারের শাড়ি পরবে, আর ছেলেরা হালকা সবুজ রঙের পাঞ্জাবি পরবে। বধূ যেসে পরবে কমলা আর হালকা সবুজ মিশ্রণের শাড়ি। সে হিসেবেই রাত্রি শাড়ি পরেছিল, কিন্তু যখন বের হয়ে স্টেজের দিকে যায়, শাড়ি পরার তেমন অভিজ্ঞতা নেই, তবুও সবার নজরে পড়ার আগরই প্রভাতের নজরে পড়ে। দৃশ্যটি দেখেই প্রভাতের পায়ের কোক্ত মাথায় উঠে যায়। কোনো দিকে পরোয়া না করে রাত্রির কাছে গিয়ে বাহু ধরে রুতের দিকে যেতে থাকে। ঘটনা এত তাড়াতাড়ি হয় যে রাত্রি বুঝতে পারে না। যখন বুঝে তারপর বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু প্রভাত উত্তর দেয় না। রুমে নিয়েই আলমারি থেকে আরেকটি শাড়ি নিলে রাত্রি উপরের কথা বলে, তারপর কাহিনী তো জানেন। রাত্রির চিন্তার মাঝে পুষ্পিতা দরজার করাঘাত করে জিজ্ঞেস করে, কিরে শ্রেয়সী, তোর শাড়ি পরতে এত সময় লাগে, কি করছিস তুই? দেখি দরজা খোল। এই তো হয়ে গেছে, তুই যা, আমি আসছি। অপর প্রান্ত থেকে কোনো কথা না আসায় বুঝল পুষ্পিতা চলে গেছে। সে নিজেকে সামলে বাসন্তী কালারের জর্জেটের সালোয়ার কামিজ পরল আর মাথায় হিজাব বাঁধল সেই কালারের।
সাজার মধ্যে ঠোঁটে হালকা লিপবাম লাগালো আর চোখে আইলানার, এতেই তাকে অপরূপ সুন্দরী লাগছে। তার কারণও আছে, সে দেখতে পুরোই তার দাদু মরহুম কায়নাত শেখের মতো। কিশোরী বয়সে কায়নাত শেখের গায়ের রং হলুদ ফর্সা, হাসার সাথে সাথে গালে টোল পড়ত যা একদম নজরকাড়ার মতো। চোখের মনি হ্যাজেল রঙের, অর্থাৎ বাদামি ও সবুজ রঙের সংমিশ্রণের, চোখগুলো টানা টানা, দেখতে একদম মায়াবী, যা সবকিছু হুবহু রাত্রি পেয়েছে। যার কারণে আশরাফ মির্জা তাকে গিন্নি বলে ডাকে আর তার বাবা চাচারা মিষ্টি মা ডাকে। রাত্রি রেডি হয়ে বের হলে জানতে পারে প্রভাত চলে গেছে, পার্টি অফিসে কাজ পড়ে গেছে। তা শুনে মন খারাপ করে বিড়বিড় করে বলে, আজও আপনার সাথে সময় কাটানো হলো না আমার, যদিও তা আপনার কাছে কোনো বড় বিষয় না এমপি সাহেব। কথাটি শেষ হওয়ার সাথে সাথে ছাদে গেল, সেখানেই অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়েছে। সেখান থেকে তৃষা ডাক দেয়। তা শুনে তার একটুও যেতে ইচ্ছে হয় না। এক মনে বলছে, যেখানে প্রভাত ভাই নেই সেখানে তুই যে কি করবি। আর আরেক মনে বলছে, তোর বোনের এত স্পেশাল দিন নষ্ট করিস না। মনের এই দ্বিধাদ্বন্দ্বে দ্বিতীয়টাকেই গুরুত্ব দিয়ে এগিয়ে গেল তৃষার দিকে। তৃষা ওকে দেখেই বলে, কিরে তুই শাড়ি পরিসনি কেন? এই না বললি আজকে তুই শাড়ি পরে সেজেগুজে সবাইকে তাক লাগিয়ে দিবি একদম। বোনের কথায় একদমই বিব্রত না হয়ে বলে, আর বলো না আপু, শাড়ি পরেছিলাম কিন্তু ওই যে শাড়ি সামলাতে পারি না তাই তো খুলে রাখলাম। কথাটা এমনভাবে বলল যেন উত্তর একদম রেডি করেই এসেছে, তাই তো তৃষাও আর সন্দেহ করল না। এরই মাঝে তৃষার চাচতো দেওর শাওন এসে রাত্রির উদ্দেশ্যে বলে, কি গো বেয়ান, বোনের গায়ে হলুদে এত দেরি করলে চলে নাকি? আমি না মানে আমরা সবাই তো আপনার অপেক্ষায় ছিলাম, আর শুনলাম আপনি গান গাইবেন, তা শুনে তো আমি আরও এক্সাইটেড। তা কবে শোনাবেন? শাওনের কথা যেন রাত্রির একটুও পছন্দ হলো না। হবে কিভাবে? যবে থেকে তৃষার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে ভাব জমানোর চেষ্টা করা শুরু করেছে, কিন্তু প্রভাতের জন্য পারেনি। আজকে তো আর প্রভাত নেই যে তাকে আগলে রাখবে। মন অজান্তেই বলে, কই আপনি প্রভাত ভাই? কিন্তু হায়, প্রভাতটা শুনল না। তার ভাবার মাঝে শাওন আবার বলে, কি হলো বেয়ান, কই হারিয়ে গেলেন? বললেন না তো কখন গাইবেন? আসলে হয়েছে কি বলেন তো, আমার গাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দুপুর থেকে আমার গলাটা ব্যথা করছে, তাই গাইতে পারবো না। এটা কোনো কথা বললেন? কত আশায় ছিলাম আমি। আর কি আমরা। সরি শাওন ভাইয়া, নেক্সট কখনো শোনাবো নে। ভাইয়া বলছো কেন বেয়াই, বলো। সরি এগেইন, আমি এসবে কমফোর্ট না। পরে কথা হবে, আসি এখন। বলেই স্টেজ থেকে নেমে নিচের দিকে অগ্রসর হতে হতে বলে, বই গেছে তোকে গান শোনাতে। আমি কেন? আমার ভূত তোকে গান শোনাতে চাইবে না। আমি তো প্রভাত ভাইকে শোনাতে গাইতে চেয়েছিলাম। তারপরের কথা আর বলতে পারল না, কেমন যেন গলায় সব দলা পাকিয়ে আসছে প্রভাত ভাইয়ের কথা মনে পড়ার পর। রাত্রি আর ছাদে থাকল না, রুমে চলে গেল। অনুষ্ঠান শেষ হয়েছে রাত 1টা বাজে। শেষ হওয়ার পর পুষ্পিতা, মাধবীলতা, মোহর, তামান্না, প্রভাতের খালাতো বোন, যদিও মোহরের সাথে শোয়ার ইচ্ছে ছিল না রাত্রির, কিন্তু কিছুই করার নেই। রাত এখন 2:30, সারা শহর এখন ঘুম। শুধু ঘুম নেই সৌদামিনী রহমান আর রাত্রির চোখে। ঘুমাবে কিভাবে? প্রভাত যে আসেনি। যদিও তারা চৌধুরী অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু সৌদামিনী রহমান না করেছে। সারাদিন ব্যস্ততায় গেছে সবার। দোতলা বারান্দা থেকে একদৃষ্টিতে বাইরে তাকিয়ে রয়েছে রাত্রি, এর মাঝে শুনতে পায় বাইকের আওয়াজ। ঠিক বুঝে যায় প্রভাত এসেছে, কারণ আর কারো বাইক নেই। বাবা ফুপারা কত বলেও তাকে গাড়ি চালাতে মানাতে পারল না। প্রভাত বাইক দাঁড় করিয়ে কি মনে করে দোতলায় তাকালো, একটি ছায়া সরে যেতে দেখল। কিছুক্ষণ তাকিয়ে একটি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভিতরে প্রবেশ করে। তা দেখে রাত্রি সেদিকে তাকিয়েই 2টি লাইন গেয়ে উঠে, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব। গাওয়া শেষে রাত্রি নিজ মনে বলে, কবি হয়তো এক পাক্ষিক প্রেমের মন বুঝতেন, তাই তো এটি গেয়েছিলেন। কবি তো বুঝেছিলেন, কিন্তু আপনি কবে এই ছোট্ট রাত্রির প্রেম বুঝবেন প্রভাত ভাই? প্রতিটি নেনো সেকেন্ড, সেকেন্ড, মিনিট, ঘন্টায় যে আপনার বিরহে দিন যাপন করছি আমি। একটুও কি বুঝবেন না তা এমপি সাহেব? প্রভাত করিডোর দিয়ে প্রবেশ করার সময় সৌদামিনী রহমানকে দেখতে পায়। তা দেখে মুচকি হেসে বলে,
আজও ঘুমাওনি মামনি? কত করে বলেছি রাত জেগো না, তোমার জন্য ভালো না। সৌদামিনী ডাইনিং টেবিলের কাছে গিয়ে খাবার বাড়তে বাড়তে বলে, আমিও তো বলেছি রাত করে বাড়ি ফিরতে না, তাহলেই তো আমার রাত জাগতে হয় না। প্রভাত পিছন থেকে সৌদামিনী রহমানকে জড়িয়ে বলে, কি করব বলো, দরকারি কাজ পড়ে গিয়েছিল। এমনই তো, সরকার নেই, মানুষ সব পেয়ে বসেছে। আমরা যদি নিজের দেশকে আগলে না রাখি তাহলে কে রাখবে বলো তো? বুঝেছি, অনেক দেশের কথা ভেবেছেন, এখন নিজের কথা ভেবে খেয়ে নে। রাত অনেক হয়েছে, খাইয়ে দেও। ছোট্ট একটি কথা, তার ভিতর লুকিয়ে আছে অনেক বড় আবদার, যা সবার কাছে করা যায় না। সৌদামিনী রহমানও মুচকি হেসে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে হাত ধুয়ে মুখও ধুয়ে দিলেন প্রভাতের। প্রভাত তার আঁচল দিয়ে মুখ মুছল। কি সুন্দর দৃশ্য দেখে কেউ বলতেই পারবে না তারা মা ছেলে না। প্রভাত পানি খেয়ে সৌদামিনী রহমানকে শুতে যেতে বলে নিজে উপরে চলে গেছে। তার এই বাড়িতে এসে থাকা বরাদ্দকৃত রুমে, যা অন্যজনের প্রবেশ নিষেধ। রাত্রির পাশের রুমেই প্রভাতের। প্রভাত রুমের আলো জ্বালাতেই রাত্রি বুঝে যায় প্রভাত রুমে এসেছে। যতক্ষণ পর্যন্ত রুমের লাইট অফ না হয় সেও দাঁড়িয়ে থাকে। লাইট অফ হলে শুতে চলে যায়, আর প্রভাত বেকনিতে এসে আকাশের পানে তাকিয়ে বলে, তোর এই ভালোবাসা যে ভালো না রাত্রি। রাত আর ভোর যে একসাথে আসে না, যে কোনো একটিকেই আসতে হয়, তা না হলে প্রকৃতির নিয়ম যে বদলে যাবে, যা মানুষের জন্য ঠিক নয়। কথাটি বলে আরও কিছুক্ষণ থেকে প্রভাত শুতে চলে যায়, আর পর্দার আড়াল থেকে বের হয়ে আসে রাত্রি। সে ঠিক জানত প্রভাত আসবে, তাই তো লুকিয়ে দেখতে এত অপেক্ষা। রাত্রি প্রভাতের বেলকনির দিকে তাকিয়ে বলে, রাতের আবছা আলোয় তো ভোরের আগমন ঘটায়। প্রভাত ভাই, পুরোপুরি তো রাত শেষ হয় না, আমি না হয় আপনার জীবনের আংশিকই থেকে গেলাম, তাও তো আমার অবস্থান হলো আপনার জীবনে ভালোবেসে। একটু সুযোগ দিয়েই দেখেন প্রভাত ভাই, ঠকবেন না, কথা দিলাম। কথাটি শেষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে তা মুছে শুতে চলে যায়, জানে না দু চোখের পাতা মিলবে কিনা। কিন্তু শান্তির জন্য এতটুক করতেই হবে। সকাল হয়েছে, অনেকটা সময় ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সকাল 9টা। বিয়ে বাড়িতে সেটাই অনেক সময়। মানুষের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে রাত্রির। রাতে অনেকটা সময় জেগে থাকার কারণে মাথা ব্যথা করছে, চা না খেলে হবে না। আড়মোড়া ভেঙে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে এক একজন এক এক কাজে ব্যস্ত। সেখানে নজর না দিয়ে চলে গেল রান্নাঘরে, যেহেতু বাইরে রান্না হচ্ছে তাই আর রান্নাঘরে কেউ নেই। রাত্রি চা বানিয়ে কাপে ঢেলে বাইরে হলরুমে আসে। হলরুমের দরজার সামনে মানুষের রান্নার তোড়জোড় দেখতে দেখতে যখনই চা মুখে দিতে যাবে, তখনই নজর পড়ে পাশের টুলের উপর দাঁড়িয়ে থাকা প্রভাতকে। সে দরজায় ফুল লাগাচ্ছে। তার শ্যামবর্ণ কপালে ঘাম চিকচিক করছে মুক্তার দানার মতো। যতবারই প্রভাতকে দেখে সে ততবারই প্রশ্ন জাগে, শ্যামবর্ণতেও কেউ এত সুন্দর হয়? তাহলে কেন অন্য কাউকে সুন্দর লাগে না রাত্রির চোখে? কই, তার কলেজের মিশাল স্যার তো শ্যামবর্ণের অনেক মেয়েরাই তার প্রতি পাগল, কিন্তু রাত্রির তো তাকে ভালো লাগে না, এর কারণ কি? মন বলে ভালোবাসা। চট করে উত্তর পেয়ে যায় রাত্রি, মিশাল স্যারকে তো সে ভালোবাসে না, ভালোবাসে প্রভাত ভাইকে। তার এই ভাবনার মাঝে মাথায় টোকা পড়ে, তাতে যেন হুঁশ ফিরে তার। সামনে তাকিয়ে দেখে প্রভাত দাঁড়িয়ে, হাতে তার চায়ের কাপ। রাত্রি নিজের হাতের দিকে তাকায়, দেখে চায়ের কাপ উধাও। মেজাজেতে তুঙ্গে চলে যায়, কত কষ্ট করে সে বানালো আর প্রভাত ভাই নিয়ে নিল তা দেখে। রাত্রি কিছু বলতে তার আগে প্রভাত বলে, কিরে, এখানে বড়রা খেটে মরে আর তুই আরামসে উঠে চা খেতে বসেছিস? স্যাম আনুইউ রাত্রি, আমার মাথা ব্যথা করছিল রাত জেগে। কি বলতে কি চাচ্ছিস? রাত জেগে তুই একাই সব কাজ করেছিস যে ঘুমাতে পারিস নাই? তাই যদি হয় তাহলে এখনো এত কাজ পড়ে আছে কেন? আমি কখন বললাম? এখন তুই কখন বলবি সে আশায় কি বসে থাকবো নাকি? আর চায় এত চিনি কম কেন? ডায়েট করছিস নাকি? কই, চিনি কম দিয়েছি, আর আমি তো আপনার জন্য বানাই নাই, তাহলে আপনি খাচ্ছেন কোনো? খুব বড় হয়ে গেছিস তাই না বড়দের মুখে মুখে তর্ক করিস? বিশ্বাস না হয়ে খেয়ে দেখ। প্রভাতে হাত বাড়িয়ে দেওয়া চায়ের কাপে তাকিয়ে তা হাতে নিয়ে চুমুক দিল, আর সাথে সাথে তা প্রভাত নিয়ে নিল আর চুমুক দিয়ে বলল,
না চিনি, ঠিক হয়েছে, এরপর থেকে এভাবেই চা দিবি আমাকে। কথাটি বলে সে চলে যায় আর রাত্রি আহাম্মক হয়ে যায় কি থেকে কি ঘটল। সে যদি একটু খেয়াল করত তাহলেই দেখতে পেত প্রভাত তার চুমুক দেওয়া সাইডেই চুমুক দিয়েছে আর তা দেখে নির্ঘাত লজ্জায় অ্যাটাক ফ্যাটেক করে ফেলত। সময়টা সকালও না দুপুরও না, মাঝ বরাবর সময়। বাড়ির পুরুষরা বাইরে রান্নার জায়গায় তদারকি করছে আর নারীরা হাতে হাতে সাহায্য করছে। বাড়ির মেয়েরা সাজতেন গিয়েছে পার্লারে আর প্রভাত, শাফকাত তাদের এক বন্ধুকে এগিয়ে নিতে গিয়েছে। কিছু সময় মধ্যে বরযাত্রী এসে পৌঁছাবে, তার জন্য সৌদামিনী রহমান বারবার কল করে তাড়া দিচ্ছে মেয়েদের। এদিকে মায়ের এত কল দেখে বিরক্ততে সাইলেন্ট করে দিয়েছে। সেটি বুঝেই সৌদামিনী রেগে আগুন, তার কথার কি কোনো দাম নেই? একবার আসুক, আজ বাড়িতে সব কয়টার খবর আছে। কথা খানা বলছে আর কাজ করছে, আর তার এই কাণ্ডে তার ননদ আর জাল হেসে চলেছে, ঠিক জানে কাজে তা একটুও ফলবে না, মেয়েদের আদরে ডাকে। গুনে গুনে ৩৫ মিনিট পর রাত্রিরা পৌঁছাল। তার কিছু সময় আগেই প্রভাত বাড়ি ফিরে ফ্রেশ হয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় চোখ যায় প্রভাতের মেইন ডোরের দিকে, তাতেই যেন চোখ আটকে যায় তার। রাত্রির পরনে কালো কালারের গাউন, যাতে হালকা সোনালি সুতো দিয়ে কাজ করা। ফর্সা শরীরে তা একদমই নজরকাড়া। সামনের দিকে এগিয়ে ঠিক রাত্রির বরাবর গিয়ে দাঁড়ায়। নিজের সামনে কারোর অস্তিত্ব অনুভব করে সামনে তাকায় রাত্রি, আর তাই যেন কাল হয়ে দাঁড়ায় তার শুভ্র রঙের পাঞ্জাবিতে। প্রভাত ভাইকে যে কি লাগছে দা ভাষায় প্রকাশ করতে পারবে না সে। এই প্রথম রাত্রি তার প্রভাত ভাইকে এমন রঙের পোশাকে দেখল, তা দেখেই তার একটি প্রশ্ন করতে। এত সুন্দর হতে কে বলেছিল আপনাকে প্রভাত ভাই? মেয়েরা যে আপনার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে তা যে আমার সহ্য হবে না। কথাটা ভাবতেই জেরো রাত্রির রাগে শরীর জ্বলে উঠল, মন চাইল এখনই এই পাঞ্জাবি নিষিদ্ধ করতে প্রভাতের জন্য মানুষের সরগোলে, কিন্তু তা তো সম্ভব না। তাই পাশ কাটিয়ে যেতে নিলে আবারও প্রভাত সামনে এসে বিরক্ত স্বরে বলে, দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদবে পরিণত হচ্ছিস। দেখলি আমি কিছু বলতে নিলাম আর অমনি পাশ কাটিয়ে যাচ্ছিস। কই আপনি কিছু বললেন প্রভাত ভাই? সেই তো কখন থেকে দাঁড়িয়েই আছেন, কিছু বলছেন না। আবার মুখে মুখে তর্ক, আর এগুলো কি পড়েছিস? ছাতার মাথা একদম বাজে লাগছে। মিথ্যে বলবেন না প্রভাত ভাই, সবাই বলেছে সুন্দর লাগছে। কি সবার চোখে কি সমস্যা দিল নাকি যে কুৎসিতকে সুন্দর বলছে? প্রভাতের শেষের কথা তীরের মতো বিঁধল যেন, যার কারণে সাথে সাথে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু নিচে পড়তে দেয় না। প্রভাত নিজের হাতে মুঠ করে নিয়ে বলে, সে কি জানে তার চোখ থেকে গড়িয়ে পড়া পানি কাউকে ছিন্নভিন্ন করে ফেলে? সে কি জানে তার সেই মায়াবী চোখে কেউ একজন কবেই নিজেকে হারিয়েছে? প্রভাত কথাটি বলেই প্রস্থান করে, আর রাত্রি প্রভাতের বলা কথাটি ভাবতে থাকে, কি বলে গেল সে? বাড়িতে মানুষ গিজগিজ করছে ঠিকভাবে, তাই হাঁটতেও পারছে না, লেহেঙ্গা ধরে মাধবীলতা। বারবার হিমশিম খাচ্ছে সে, এরই মাঝে জোরসে একটা বাড়ি খায় সে, এগেই মেজাজ 420 হয়ে যায়। গলাবাজি করে সামনের লোকটির তাকিয়ে বলে, কোন আহাম্মকরে দিন দুপুরে দেখে চলতে পারে না, সামনে মানুষ আছে তা চোখে পড়ে না। এক্সকিউজ মি, এই ইংরেজের বাচ্চা আবার কই থেকে আসলো? হু আর ইউ ইংরেজ চাইল্ড? কিসের ইংরেজের বাচ্চা? আমাকে কোন দিক দিয়ে তোমার ইংরেজের বাচ্চা মনে হয়? সব দিক দিয়ে ইংরেজদের মতোই ফর্সা, যে আপনার ফর্সার চোটে আমাকে সানগ্লাস পরতে হবে মনে হচ্ছে? আর দ্বিতীয়ত কোনো কথা নাই, বার্তা প্রথমেই ইংরেজ মারা শুরু করছেন। তা ইংরেজ চাইল্ড, তোমার বাবা মা কি তোমাকে রেখেই লন্ডন ফিরে গেছে? যে এখানে ইংরেজি মা? আস্তাগফিরুল্লাহ, মুখের কি ভাষা আল্লাহ! আরে আমার নম্র ভদ্র লেজবিশিষ্ট ছেলেরে, কোনোদিন মনে হয় খারাপ ভাষা উচ্চারণই করো নাই? কই থেকে আইছেন গো? পাশের বাসার খালা আপনি? হোয়াট ডিউ মিন পাশের বাসার খালা? কোন দিক দিয়ে তোমার আমাকে খালা লাগে? সব দিক দিয়ে, তাই তো খালাদের মতো ভাষণ দিচ্ছেন। নিজের চরকায় তেল না দিয়ে আশেপাশের খবর রাখে। এই মেয়ে তোমাকে তো। কথা আর শেষ করতে পারে না সে, তার আগেই প্রভাত ডেকে উঠে, এই আরব কি করছিস সেখানে? এদিকে শাফকাতের কণ্ঠে লোকটির শাফকাতের পরিচিত মনে হতেই মাধবীলতা বোধ, ওর দাঁড় কোনো খোঁজ নাই।
আর এদিকে প্রভাতের উত্তর না দিয়ে সামনে তাকিয়ে দেখে মেয়েটি নেই। হাওয়া কই গেল? কিরে, কখন থেকে খুঁজছি, কই ছিলি? আর বলিস না, ঝগড়াঝাটি রাক্ষসীর পাল্লায় পড়েছিলাম। কি সব বলছিস, চল ওদিকে যাই। অপরদিকে মাধবীলতা দৌড়ে রাত্রি আর পুষ্পিতার সামনে এসে থামে। ওকে এমন দেখে পুষ্পিতা বলে, কিরে, তোরে আবার কোন সারে তাড়া করল? ইংরেজ সার। মাধবীলতার কথা না বুঝতে পেরে দুজন একসাথে বলে, নয়, হ্যাঁ। সারা বাড়ি শোরগোলে মশগুল, শুধু শোরগোল নেই ছাদের পাশের চিলেকোঠার দিকে, তাই তো সেখানে দুই যুবক যুবতীর অবস্থান। যুবতী বলে উঠে, কি করছো শাফকাত ভাই, যে কোনো সময় কেউ এসে পড়বে। আসলে আসবে, সমস্যা কি? বিয়ে করা বউ তুই, আমার কার সাধ্য আছে দূরে সরানোর? পাগল হয়ে গেছো, বাড়ির কেউ জানে না বিয়ে সম্পর্কে? জানলেই তুলকালাম বাঁধবে। জানাতেই তো চাচ্ছি, আর এই দূরত্ব সয় না পুষ্প। বিয়ের দিন থেকেই আমার কাছে রাখতাম সযত্নে, যেমনটা এই হৃদয়ের মাঝে তোর নাম আছে। শাফকাতের শেষের কথায় পুষ্পিতার গাল লাজে রাঙা বউয়ের মতো হয়। তাকে লাগছেও বউ, সোনালি কালার লেহেঙ্গা, সাথে লাল পাড়ের ওড়না মাথায়। ওর এই লাজুক দৃষ্টি মাতাল করে শাফকাতকে, গলার ভয়ে জাস্তে করে বলে, মেরে ফেলবি বউ আমাকে তোর এই রূপে? আমি তো ঘায়েল সেই কবে থেকেই হয়ে রয়েছি। এবার ঘায়েল হলে মরণ নিশ্চিত। কথা শেষ করতে পারে না শাফকাত, তার আগেই পুষ্পিতা ঠোঁটে আঙুল দিয়ে মাথা নাড়িয়ে না ইশারা করে। তা দেখে শাফকাত টুপ করে পুষ্পিতার আঙুলে কিস করে দেয়, সাথে সাথে পুষ্পিতা আঙুল সরিয়ে দিয়ে বলে, অসভ্য। যে পুরুষ স্ত্রীর কাছে অসভ্য সেই তো পুরুষ, তা না হলে পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে বল? বউ তো আমার লজ্জাবতী লতা। ছি, অসভ্য, মুখে লাগাম টানো। দিন দিন বজ্জাতের খাতায় নাম লিখাচ্ছ। বজ্জাতের তো এখনো কিছু করলামই না, তাতেই এই তাহলে? কথাটি সম্পূর্ণ শেষ না করে শাফকাত পুষ্পিতার আরেকটু কাছে গিয়ে কানে ফিসফিস করে বলে, বজ্জাতি পোনাটা না হয় দেখিয়ে দেই। কথাটি বলে শাফকাত দুষ্টু হাসে, তাতে পুষ্পিতার কান দিয়ে যেন ধোঁয়া বের হয়। সেখানে থাকা তার পক্ষে সম্ভব না, তাই শাফকাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে নিচে নামতে নিল। তার নামা দেখে পিছন থেকে শাফকাত মুচকি হেসে মাথা চুলকায়। বর এসেছে, বর এসেছে। কথাটি ধ্বনিত হয় চারদিকে, তাতেই দরজার সামনে শোরগোল লেগে যায়। সব মেয়েরা হাজির দরজার সামনে গেট ধরতে। পুষ্পিতা বলে, কই যাচ্ছেন দুলাভাই, আগে টাকা তো দেন। পুষ্পিতার কথায় শাওন রাত্রির দিকে তাকিয়ে বলে, টাকা দিলে আমরা কি পাবো বেয়ান সাহেবা? আর কি ভিতরে যেতে পারবেন? শুধু এই? এর জন্য টাকা? আমি তো মনে করেছিলাম আরও স্পেশাল কিছু পাব। স্পেশাল মানে কি বুঝাতে চাচ্ছেন? এই যেমন আপনাদের থেকে স্পেশাল আপ্যায়ন। শাওনের কথায় রাত্রি মুখ বাঁকায়। তর্কাতর্কির মাঝে রাত্রির অনুভব হয় কোমরে ছোঁয়া লেগেছে, প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে গাঢ়ভাবে ছোঁয়া পায়। ঘৃণায় শরীর রিরি করে উঠে। রাগে চোখে পানি আসে। রাত্রি আর এক মুহূর্ত না থেকে সেখান থেকে সরে রুমে চলে যায়। এদিকে সবাই ব্যস্ত হওয়ায় কারো চোখে পড়ে না। গেট ধরা শেষে সবাই এখন স্টেজের আশেপাশে। স্টেজ করা হয়েছে ড্রয়িং রুমের শেষের দিকে। লোকজন এসে অনেকে বাইরের প্যান্ডেলে খেতে বসেছে, আবার অনেকে বরকনের সাথে ছবি তুলছে। পুষ্পিতা, মাধবীলতা, মোহর সবাই সেদিকেই আছে। বিষয়টি হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা প্রভাতের নজরে পড়ে। প্রভাত আশেপাশে নজর দিয়েও খোঁজ পায় না রাত্রির। কোথায় গেল মেয়েটা? বরযাত্রী আসার আগে তো এখানেই ছিল। কথাটি ভেবে দুতলার দিকে পা বাড়ায়। এসে থামে রাত্রির রুমের সামনেই। দরজার ওপার থেকে গুনগুন করে আওয়াজ আসছে। প্রভাত বেশি না ভেবে দরজায় ধাক্কা দিতে নিলে দরজা খুলে যায়। এতে ভ্রু কুঁচকে যায়। প্রভাতের সামনে এগিয়ে দেখে রাত্রি হাঁটু মুড়ে বিছানার সামনের জায়গায় বসে আছে। প্রভাতের একটু অবাক লাগে বিষয়টা, সে ডেকে উঠে, রাত্রি। পরিচিত কণ্ঠ কানে আসতেই প্রভাতের দিকে তাকায় রাত্রি। মাথা তুলতেই রাত্রির বিধ্বস্ত অবস্থা দেখে প্রভাতের অবাক লাগে। রাত্রি প্রভাতকে দেখেই ঠোঁট উল্টে ডাকে, প্রভাত ভাই। রাত্রির এমন ব্যাকুল কণ্ঠ হৃদয়ের কোথাও যেন বিঁধল।
কেন ডাকছে এমনভাবে মেয়েটি? কিছু কি হয়েছে? প্রভাত ভাবতে চাইল না, ধীর কদমে এগিয়ে যায় রাত্রির কাছে। হাঁটু ভেঙে বসে কাপা কাপা হাত ছোঁয়ায় রাত্রির গালে, নরম কণ্ঠে বলে, কি হয়েছে আমার লাকি চাম্পের? কেউ কিছু বলেছে? সেই পুরনো সম্বোধন না এটা? হ্যাঁ, সেই সম্বোধনই তো, যা আগে ডাকত প্রভাত ভাই তাকে। আজ ঠিক 3 বছর পর আবার সেই সম্বোধন। এই সম্বোধনে সাড়া না দিয়ে কিভাবে থাকবে রাত্রি? এ তো অসম্ভব। রাত্রি হিচকি তুলতে তুলতে বলে, আ আমাকে বাজেভাবে ছুঁয়েছে কেউ? কথাটি শ্রবণ হতেই প্রভাতের চোখ লাল বর্ণ ধারণ করল, চোয়াল শক্ত হল তার, যা ঠিক বুঝতে পারল রাত্রি। প্রভাত রাত্রির দিকে তাকিয়ে দেখে ভীতু চোখে চেয়ে আছে মেয়েটি। প্রভাত নিজেকে সামলে যতটা পারা যায় ততটা নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছুঁয়েছে? ক কো কোমরে। সাথে সাথে প্রভাত নিজের চোখ বন্ধ করে নিল। রাত্রি ঠিক বুঝল প্রভাত রাগ করেছে, তা বুঝার পরে রাত্রির কাঁপার মাত্রা বাড়ে। প্রভাত রাত্রির কম্পন বুঝে ঝট করে চোখ খুলে তাকে বুকে আগলে নেয়। রাত্রির এই সমস্যা ছোটকাল থেকে, বেশি ভয় পেলেই শরীর কাঁপতে থাকে অধিক মাত্রায়। প্রভাত রাত্রির মাথায় হাত বুলিয়ে বলে, কিছু হয়নি, তুই আমার স্ট্রং গার্ল না? তোকে কি কিছু বলেছি আমি? রাত্রি বুকের মধ্যে থেকেই মাথা ডানে বামে নাড়ে, তা দেখে প্রভাত খানিক হাসে। এ হাসি দেখলে নির্ঘাত আবারও প্রেমে পড়ত রাত্রি। রাত্রির কাপার মাত্রা কমলে বুক থেকে উঠাতে নিলে রাত্রি শক্ত করে বুকে লেপটে থাকে, তাতে প্রভাত বলে, দেখি উঠো, কেঁদে তো চেহারার 12টা বাজিয়েছিস, যেন মনে হচ্ছে জোর করে বিয়ে করাতে বসিয়েছে তোকে। তবুও উঠল না রাত্রি, তা দেখে ছোট নিঃশ্বাস ফেলে প্রভাত আবারও বলে, লাকি চাম্প কি তার বিল্লির কথা শুনবে না? রাত্রি প্রভাগের বুকে থেকেই মাথা উঁচু করে প্রভাতের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, শুনবে। রাত্রির কথায় প্রভাত আবারও হাসে, তাতে দৃশ্যমান হয় প্রভাতের গেজা দাঁত, যা এই শ্যামবর্ণ চেহারার সাথে মানিয়েছে। প্রভাত রাত্রিকে নিজে থেকে সরিয়ে বলে, আমার উপর বিশ্বাস আছে? নিজের থেকেও বেশি? তাহলে বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত মামুনির সাথে থাকবি, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে? হুম। যা, ফ্রেশ হয়ে আয়। প্রভাতের কথা মতো মিনিট 5-এর মধ্যেই ফ্রেশ হয়ে আসে রাত্রি। প্রভাত তখনও রুমে রাত্রিকে বের হতে দেখে আলনা থেকে তোয়ালে নিয়ে নিজ দায়িত্বে রাত্রির মুখ মুছে দেয়, তারপর চুল থেকে ক্লিপ ছাড়িয়ে আস্তে করে আছড়ে সাইডে সিথি কেটে কিছু চুল সামনে আর কিছু চুল পিছনে রাখে। ড্রেসিং টেবিল থেকে লিপ বাষ্প লাগিয়ে দেয়, আর এ পুরোটা সময় রাত্রি তার প্রভাত ভাইকে দেখতে ব্যস্ত। প্রভাতের কাজ শেষে রাত্রির আরেকটু সামনে এসে কপালে ঠোঁট ছোঁয়ায়। রাত্রি আবেশে চোখ বন্ধ করে নেয়, তা দেখে প্রভাত মুচকি হেসে বলে, দ্যাটস মাই লাকি চাম্প। প্রভাতের কথা শুনে রাত্রি চোখ খুলে। প্রভাত তার হাত ধরে রুম থেকে বের হয়। নিচে সৌদামিনী রহমানের কাছে দাঁড় করিয়ে বলে, যা বলেছি তা যেন মাথায় থাকে। রাত্রি হালকা মাথা কাঁধ করে হ্যাঁ বুঝায়। প্রভাত রাত্রিকে রেখে তার বন্ধুদের কাছে যায়, তারপর থেকে পুরোটা সময় প্রভাত রাত্রিকে চোখে চোখে রাখে। আর অন্যদিকে পুষ্পিতা, মাধবীলতা জিজ্ঞেস করতে করতে হয়রান রাত্রিকে হঠাৎ লুক চেঞ্জ হওয়ার কারণ কি, কিন্তু রাত্রি চুপ, কোনো উত্তর নেই। তার বারবার রুমের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে আর লাল রঞ্জিত হচ্ছে। কিছু সময় আগেই বিদায় কার্যক্রম শেষ হয়েছে। বাড়িতে যেন আঁধার নেমে এসেছে। সবাই কান্নাই করছে, এর মাঝে হঠাৎ রাত্রির পায়ের সামনে একটি ছেলে মুখ থুবড়ে পড়ে। সবাই কিছু বুঝে উঠার আগেই প্রভাত ছেলেটিকে রাগে আরেকটি পাঞ্চ মেরে হুঙ্কার দিয়ে বলে, ইউ ব্লাডি ব্লাস্টার্ড, তোর সাহস কি করে হয় রাত্রিকে বাজেভাবে ছোঁয়ার? প্রভাতের এই কথা পুরো ড্রয়িং রুমে যেন আকাশ ভেঙে পড়ল। রাত্রি প্রভাতের বলা কথায় স্তব্ধ হয়ে গেল যেন। সে কখনো এমন কিছু আশা করেনি, যেখানে এই ছেলেকে ভাইয়ের মতো দেখে এসেছে সেই এতটা বাজে কাজ করল তার সাথে। এটি কোনোভাবেই রাত্রি মেনে নিতে পারল না। প্রভাত আবারও ধমকে বলে, বলছিস না কেন শয়তান, কেন করলি এমন? আমার ভুল হয়ে। আর একটি শব্দ উচ্চারণ করতে পারল না ছেলেটি, তার আগেই একটা চড় দিয়ে বসল রাত্রি।
রাগে ফুঁসতে ফুঁসতে বলে, সিফাত ভাইয়া, আপনার থেকে আমি এটা আশা করিনি। আমার ঘৃণা হচ্ছে, আমি আপনাকে ভাই ভেবেছিলাম বলে। কি মনে হয় আপনার মেয়েরা মজার বিষয় সুযোগ হলেই বাজেভাবে টাচ করার লাইসেন্স পেয়ে যান আপনারা? আরে আপনার বাড়িতেও তো আপনার বোন তোহা আপু আছে, তাকে এভাবে ছু। সিফাত রাত্রিকে পুরো কথা শেষ করতে দিল না তার আগেই বলে, প্লিজ রাত্রি স্টপ, আমি আর নিতে পারছি না। কেন নিতে পারছেন না? আপনি করলে দোষ নেই, আমি উদাহরণ দিলেই দোষ? আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। সিফাতের কথা শুনে প্রভাত বলে, ভুল? তুই ভুল না, পাপ করেছিস। একটা মেয়েকে বিয়ে ব্যতীত স্পর্শ করা, বিয়ে কি বলছি, বিয়ের পরেও তার অনুমতি ব্যতীত স্পর্শ করা পাপ, আর তুই তো ছি। তোকে তো প্রাণে মারব। প্রভাতের কথায় তার বাবা অনিক চৌধুরী বলে, আইন নিজের হাতে নিও না প্রভাত। আপনি এই কথা না বললেই খুশি হব। বারবার বলেছিলাম সিফাতকে আমার সুবিধার লাগছে না, তাকে এত আপন করে নিবেন না, কিন্তু আপনি আমার কথা শুনেননি। এখন ফল দেখেছেন। প্রভাতের কথায় অনিক চৌধুরী কোনো উত্তর দিতে পারলেন না। প্রভাত তা দেখে তাচ্ছিল্যের হাসি হাসল, তার বাবা তাকে বুঝলই না কখনো। প্রভাত আবারও মারতে নিলে রাত্রি হাত ধরে থামিয়ে বলে, ছেড়ে দেন প্রভাত ভাই, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু রাত্রি, বললাম তো ছেড়ে দেন প্লিজ, আমার মারামারি ভালো লাগছে না। তুইও আমাকে বুঝলি না রাত্রি। বলেই প্রভাত রাত্রির চোখে তাকিয়ে রাগ উঠে সে সিফাতকে ছেড়ে সামনে থাকা ফুলদানির টেবিলে জোরে লাথি দিয়ে হনহনিয়ে বের হয়ে যায়। রাত্রি তা দেখে দৌড়ে উপরে গিয়ে তার রুমের বারান্দায় গিয়ে দেখে প্রভাত ফুল স্পিরিটে বাইক নিয়ে বের হয়ে গেছে। রাত্রি সেদিকে তাকিয়েই বলে, আপনি আমার মুখের নাটা শুনলেন, চোখের অসহায়ত্ব দেখলেন না প্রভাত ভাই? সবার মতো আপনিও আমার মুখের কথাই বিশ্বাস করলেন। বলেই রাত্রি কেঁদে দেয়। প্রভাত আর সেদিন এ বাড়ি আসে নাই, রাত্রিও বুঝে যায় তার উপর রাগ করে আসে নাই, রাত্রিও জিদ করে খায় নাই। তার মা কাকিয়া এত করে বলেও খাওয়াতে পারল না। সেদিনের পর কেটে যায় দুদিনের, মাঝে কোনো যোগাযোগ নেই প্রভাতের সাথে রাত্রির। রাত্রি নিজের অভিমান ভুলে কল করেছিল প্রভাতকে। প্রভাত ধরেনি, না বেক করেছে কল। রাত্রি প্রভাতের বাসায়ও যায়, কিন্তু সেই পাষাণ লোকের কোনো খবর নেই। আজ রাত্রি রেডি হয়েছে কলেজের জন্য। এমনিতে অনেকদিন গ্যাপ গিয়েছে, আরও দিলে ফাইনালে গোল্লা পাবে। রাত্রি আর মাধবীলতা নিচে নেমে হালকা খেয়ে প্রভাতের বাসায় যায় পুষ্পিতাকে সাথে নিয়ে যাবে বলে। কলিং বেল বাজাতেই ফুলি নামের মেয়ে এসে দরজা খুলে দেয়। ফুলি প্রভাতের বাড়ির কাজের আপাকলির মেয়ে। মাও মেয়ে এ বাড়িতেই থাকে। প্রভাত ফুলির পড়ার দায়িত্ব নিয়েছে। এ বছর ফুলি ক্লাস 8-এ পড়ে, মেধা মোটামুটি ভালোই। ফুলি তাদের দেখেই হাসি দেয়, তা দেখে তারাও হাসে। মাধবীলতা ঢুকেই ধপ করে সোফায় বসে, তা দেখে রাত্রি ব্যাগ রেখে রান্নাঘরে তারা চৌধুরীর কাছে গেল। তারা চৌধুরী দেখেই মুচকি হাসল, তা দেখে রাত্রি পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। শুরু হলো ফুপি ভাতিজির গল্পের আসর। কিছু সময় পর পুষ্পিতা নামতে নামতে বলে, ও মা, তাড়াতাড়ি খাবার দেও, লেট হচ্ছে তো। কিসের খাবার? হ্যাঁ, নিজে উঠবি দেরি করে, গুছাবি দেরি করে, আর খাবার সময় বলবি তাড়াতাড়ি দিতে। কেনরে তাড়াতাড়ি উঠতে পারস নাকি? এমন রাজকার্য করিস শুনি রাতে? তোমার মেয়ের জামাই সাথে কথা বলি, না হলে তো জনাব বেলুনের মতো ফুলে থাকে। কথাটি বিড়বিড় করে বললেও মাকে বলার সাহস নেই। এর মাঝে রাত্রি ড্রয়িং রুমে আসে এবং দেখতে পায় প্রভাত ঢুকছে। এতদিন পর মনের মানুষকে দেখে রাত্রি যেন ঈদের চাঁদ হাতে পেল এমনভাবে খুশি হলো, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকল না। প্রভাত একবারও রাত্রির দিকে না তাকিয়ে তারা চৌধুরীকে বলে, মা, 1 কাপ কফি দেও, মাথা ধরেছে। ড্রয়িং রুম রান্নাঘরের এপাশ ওপাশ বলে তারা চৌধুরী শুনলেন এবং জানালেন দিচ্ছে। প্রভাত আর এক মুহূর্ত এদিক সেদিক না তাকিয়ে উপরে চলে গেল, এতে রাত্রির চোখ পানিতে ভরে গেল। এই বুঝি গড়িয়ে পড়বে। রাত্রির আর থাকতে ইচ্ছে হলো না, কিন্তু পুষ্পিতার না খাওয়া অবধি যেতেও পারবে না, তাই ঠাই দাঁড়িয়ে রইল। তারা চৌধুরী কফি বানানো শেষে বলেন, শ্রেয়সী মা, যা তো কফিটা প্রভাতকে দিয়ে আয়। আমি যেতে পারবো না ফুপি, তুমি ফুলিকে বলো। রাত্রির কথা শুনে তারা চৌধুরী, পুষ্পিতা, মাধবীলতা যেন আকাশ থেকে পড়ল।
এই কি বলল রাত্রি? প্রভাতকে কফি দিতে যেতে না বলল এত আগে ঘটেনি। মাধবীলতা রাত্রির সামনে গিয়ে কপালে হাত দিয়ে বলে, না জ্বর তো আসেনি। কি বলছিস আবোল তাবোল? আমি কখন বললাম আমার জ্বর এসেছে? রাত্রি বিরক্ত নিয়ে বলে, তা শুনে পুষ্পিতা বলে, তাহলে এমন ফালতু বকছিস কেন? কি ফালতু বকলাম আমি? দ্য গ্রেট কাদম্বিনী হোসেন শ্রেয়সী উর্ফে রাত্রি তার প্রভাত ভাইকে কফি দিতে যেতে না বলে। এও সম্ভব? কথাটি পুষ্পিতা ধীরে বলে যাতে তার মা শুনতে না পায়। রাত্রি বিরক্ত নিয়ে ব্যাগ নিয়ে বলে, ফার্স্ট অফ অল প্রভাত ভাই কখনো রাত্রির ছিল না, আর দ্বিতীয় সব সম্ভব। বলেই তারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, ফুপি আমি আসছি, তোমার মেয়ের ইহজন্মে মনে হয় না খাওয়া শেষ হবে। বলেই সে হাঁটা ধরল আর নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করল। রাত্রিদের কাণ্ড দেখতে দেখতে কফি ঠান্ডা হয়ে যাওয়ায় আবারও বানাতে শুরু করে এবং পুষ্পিতা আর মাধবীলতাকে বলে, তোদের আজ কলেজ যাওয়ার ইচ্ছে আছে তো নিজ পায়ে নাকি আমি পা ভেঙে নিয়ে যাব। তারা চৌধুরীর থ্রেট মারা কথায় তারা কোনোরকমে ব্যাগ নিয়ে দৌড়। তারা চৌধুরী এগিয়ে গেলেন ছেলেকে কফি দিতে। নক করলেন ছেলের রুমে ভিতর থেকে প্রভাত বলে, কতবার বলেছি আম্মু আমার রুমে তোমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে না। ছেলের কথায় হেসে তারা চৌধুরী বলেন, আমিও তো বলেছি ছেলে আমার বড় হয়েছে, প্রাইভেসির বিষয় আছে। তোমার কাছে অন্তত নয়তা তুমি আসলে কেন? নিচে তো দেখলাম ডিঙ্গি মেয়েটা এসেছে, ও নিল না আজ এ দায়িত্ব। মাহির কতবার বলেছি ওকে এ নামে ডাকবে না, আর রইল ওর নিয়ে আসার কথা, তোর যাওয়ার পর আজ নিজ থেকে বলেনি ও দিয়ে আসবে। আমি বলার পর বলল সে দিতে আসবে না। তারা চৌধুরীর শেষের কথায় প্রভাত অবাক হল কিন্তু তা প্রকাশ করেনি। মাধবীলতা আর পুষ্পিতা মাত্র কলেজে আসল। তারা রাত্রির ব্যবহার নিয়ে কথা বলছিল, এর মাঝে মাধবীলতার কারোর সাথে ধাক্কা লাগে। দোষটা তার বলেই সামনে তাকিয়ে ব্যক্তিকে সরি বলতে যাচ্ছিল, তার আগে চোখে পড়ে কালকের ছেলেটিকে। কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, আরবে ইংরেজের বাচ্চা এদিকে কি করছে? শরীর গুষ্টি কিলাই ওকে দেখেই রাগ উঠে গেল। ঝাঁচ নিয়ে বলে, এই সমস্যা কি আপনার সুযোগ পেলেই ধাক্কা দেন কে? ওই হ্যালো চিলি ধাক্কা তুমি দিয়েছ, আমি না। কি বললেন আপনি? হ্যাঁ আমি চিলি? আমি তো জানতাম তুমি ঝালমরিচ, তার সাথে যে কানেও কম শুশো জানতাম না। ওই মি অক্সফোর্ড এক্সপ্রেস, একটু রেল লাইন থামান, যা নয় তাই বলে যাচ্ছেন। তাদের দুইজনের ঝগড়ায় বিরক্ত হয়ে পুষ্পিতা টানতে টানতে নিয়ে তখসো মাধবীলতা বলতে থাকে, আপনাকে আমি দেখে নেব মি অক্সফোর্ড এক্সপ্রেস। মাধবীলতা আর পুষ্পিতা ক্লাসে ঢুকে দেখে রাত্রি একদম শেষ মাথায় চুপচাপ বসে আছে। তারাও সেখানে গিয়ে বসে একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কথা বলে পুষ্পিতা মনোযোগ পেতে বার কয়েক গলা খাকারি দেয়। কিন্তু এতে কোনো ধ্যান নেই রাত্রির, তাই মাধবীলতা রাত্রিকে বলে, কি হয়েছে তোর রাত্রি, এমন করছিস কেন? কি করেছি আমি? এত চুপ কেন? এই রাত্রিকে আমরা চিনি না। কই চুপ আমি? আমাদের শিখাস তুই? উফ, তোরা ডিস্টার্ব করবি না তো, ভালো লাগে না। রাত্রির কথায় দুইজন এক সেকেন্ড চুপ থেকে সুরসুরি দেয়, তাতে রাত্রি স্থির আর বসতে পারে না, হাসতে হাসতে শেষ। হাসতে হাসতেই বলে, আরে আরে থামো, আমি আর চুপ থাকবো না, মেরি মাতাও থামো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, থামো এবার। রাত্রির কথায় দুইজন থেমে যায়, এরা দুজন রাত্রির সাথে থাকলে সে রাগ কনে থাকতেই পারে না। তারা কথা বলতে শুরু করে আবারও হাস্যোজ্জ্বল ভাবে, কিন্তু এবার রাত্রি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তা সে আমল করবেই। তারপর ইংরেজি স্যারের ক্লাসে প্রিন্সিপাল স্যারের সাথে নতুন যুবক আসে। স্যার এসেই বলে, এই তোমাদের নতুন স্যার, যিনি অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন। প্রিন্সিপালের কথায় মাধবীলতার মাথায় হাত, সে বিড়বিড় করে বলে, এই খাইছে মি অক্সফোর্ড এক্সপ্রেস তো সত্যি ইংরেজি স্যার হয়ে গেল। দুপুরের আকাশ আজ মেঘে ঢাকা। মাঝে মাঝেই দূর আকাশ থেকে বজ্রের গর্জন ভেসে আসছে। সকালেই এক দফা বৃষ্টি হয়ে গেছে, আরেক দফা নামার অপেক্ষায় যেন প্রকৃতি। পার্টি অফিসে টানটান উত্তেজনা, গম্ভীর পরিবেশ,
সবাই মুখ গোমড়া করে বসে আছে। বিপরীত পক্ষ নানা অঘটন ঘটিয়ে চলেছে। নিজেরাই এলাকায় চুরি ডাকাতি বাড়িয়ে দিয়েছে, আর সেই দায় চাপাচ্ছে প্রভাতের দলের ঘাড়ে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে প্রভাত হঠাৎ গলায় দৃঢ়তা এনে বলে উঠল, শফিক, এই বিষয়টা তুমি দেখো। প্রয়োজন হলে থানার ওসির সঙ্গে সরাসরি কথা বলো। আর দলের ছেলেদের বলে দাও, কেউ যেন মাথা গরম না করে। যারা গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করো। আমরা নিজেদের হাত নোংরা করব না, কিন্তু প্রতিটি চাল সতর্কভাবে চালব। শফিক মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। বাতাসে হঠাৎ এক ঝাপটা ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে। পাশের জানালাটা খোলা ছিল, পর্দা উড়ে উড়ে সেই অস্থিরতার ছাপ যেন আরও স্পষ্ট করে তুলে ধরল। প্রভাতের দলের প্রধান ওয়াজিদ ভুইয়া বলেন, প্রভাত, সামনেই ইলেকশন মিটিং আছে, তোকর আগে পরিস্থিতি এমন হলে জনগণ ভালো চোখে দেখবে না। আমরা অবশ্যই জনগণের উন্নয়নের জন্য কাজ করব, কিন্তু তা আগে বিশ্বাস করাতে হবে। সেটা নিয়ে টেনশন করবেন না ভাই, জনগণের কল্যাণ করতে যেহেতু নেমেছি তা করেই ছাড়ব। এ নিয়ে চিন্তা করেন না। তুমি আছো বলেই তো চিন্তামুক্ত আছি। ওয়াজিদ ভুইয়ার কথা শুনে প্রভাত চোখে হাসে। সে সময় একটি কল আসে, তা রিসিভ করে অপর পক্ষ থেকে আসা কথা শুনে বলে, মেরে ফেলব ওই হারামিকে, আসছি আমি। কথাটি বলতে বলতে প্রভাত বের হয়ে যায়। বাইরে গিয়ে বাইক ছুটিয়ে চলে নিজের গন্তব্যের দিকে। সারাদিনের ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে রাত্রিরা। কিছু সময় বিশ্রাম নিয়ে তার রুমে যায় ফ্রেশ হতে, তখনই নিচ থেকে শুনতে পায় প্রভাতের কণ্ঠ। সাথে সাথে দৌড়ে নিজের রুমে গিয়ে খিল দেয় আর আপন মনে বলে, আপ তু গেয়া রাত্রি। তখনই রাত্রি দরজা ধাক্কানোর আওয়াজ পায়, মনে হচ্ছে দরজা ধাক্কা দিচ্ছে, না ভেঙে ফেলার চেষ্টা করছে। রাত্রির ভাবনার মাঝে প্রভাত বলে, দরজা খোল রাত্রি, না হলে তোর খবর আছে বলে দিলাম। রাত্রি প্রভাতের রাগী কণ্ঠ শুনে কাপা কাপা কণ্ঠে বলে, কেন প্রভাত ভাই, কি করেছি আমি? কি করেছিস তুই? দরজা খোল, আমি বলছি, কি করেছিস? তোর সাহস কি করে হয় অন্য ছেলের সাথে ঘুরতে যাওয়ার? সাহস বেশি বেড়ে গেছে না? ও আমার বন্ধু হয় প্রভাত ভাই, এতে কি এমন হয়েছে? কি হয়েছে তা দরজা খুললেই বুঝতে পারবি। দরজা খোল বলছি, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। না, আমি দরজা খুলব না, আপনি আমাকে মারবেন। কাজটা করার সময় মন পড়ে নাই তোর এ কথা? আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি, ঘুরেছি, তাতে কি এমন হয়েছে? আপনি রেগে আছেন কেন? আপনার সাথে যাওকর বায়না করি নাই। রাত্রি, আমার রাগ যদি আউট অফ কন্ট্রোল হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। ভালোই ভালোই দরজা খুল বলছি। তাহলে কথা দেন আপনি মারবেন না। তোর কথার খেতা পুরি, দরজা খুল বলছি। আপনি আমায় মারবেন, আমি তো এখন খুলবি না। প্রভাত বুঝতে পারে এভাবে কাজ হবে না, তাই নিজেকে কিছুটা শান্ত করে বলে, আচ্ছা ঠিক আছে, মারব না আমি, দরজা খুল। সত্যি বলছেন তো? হ্যাঁ, দরজা খুল এবার। প্রভাতের শান্ত কণ্ঠ শুনে রাত্রি কিছুটা সাহস পায়, তাই দরজা খুলে। দরজা খুলতে দেরি, প্রভাতের রুমে ঢুকে রাত্রির গালে চড় মারতে দেরি হয় না। অন্যদিকে এত তাড়াতাড়ি ঘটে যাওয়া ঘটনায় বুঝতে একটু দেরি হয় কি হয়েছে তার সাথে। কিন্তু যখন গাল জ্বলে উঠে তখনই অবাক হয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলে, আপনি না বলেছিলেন আমাকে মার? এই একদম চুপ, আর একটা বেশি কথা বললে আরেকটা গালে পড়বে। প্রভাতের কথা শুনে রাত্রি নিজের আরেক হাত দিয়ে মুখে আঙুল দেয়। তা দেখে প্রভাত রাত্রির দিকে এগিয়ে যেতে যেতে বলে, বল এবার, কেন গিয়েছিলি ওই ছেলের সাথে ঘুরতে? সাহস কিভাবে হয় তোর? কিরে, এখন বলছিস না কেন? দরজা বন্ধ রেখে তো সেই খই ফুটছিল মুখের, তো এখন কেন বলছিস না? আপনি কিভাবে জানলেন? আমি করে জেনেছি, তা বড় কথা না, তোর প্রতিটি সেকেন্ডের খবর এই মাহির চৌধুরী প্রভাতের কাছে পৌঁছে যায়, কেন গিয়েছিস তাই বল। তামিমের জন্মদিন ছিল ১ ফেব্রুয়ারি, অনেকদিন ধরে বলছিল ট্রিট দিবে, আর আজকে একটা ক্লাস না হওয়ায় প্ল্যান হয় আজকেই যাব, তাই পুষ্পিতা, মাধবীলতার সাথে আরও কিছু ফ্রেন্ড সাথে যাই। কার পারমিশন নিয়ে গিয়েছিলি? পুষ্পিতা,
মাধবীলতাও তো গিয়েছিল, ওদের কিছু বলছেন না কেন? আমি কাকে কি বলবো তোর থেকে জানতে হবে? তুই কার পারমিশন নিয়ে গিয়েছিলি বল এবার। ক কারোর না। কেন? প্রভাতের এমন জেরা করা, আরেকদিকে প্রভাত রাত্রির একদম কাছাকাছি, যাতে করে প্রভাতের নিঃশ্বাস রাত্রির মুখে পড়ছে। রাত্রির অবস্থা এমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। প্রভাত আবারও বলে, কিরে বলছিস না কেন? আর হবে না প্রভাত ভাই, এবারের মতো মাফ করে দেন। আর যেন এমন না হয় কোনো ছেলের সাথে যাতে ঘুরা না শুনি। বলেই প্রভাত প্রস্থান করতে নিলে রাত্রি সাহস করে বলে, কেন যেতে পারবো না প্রভাত ভাই? সবার ছেলে বন্ধু আছে, আমার থাকলে সমস্যা কি? তার কৈফত দিতে বাধ্য নই আমি। যাবি না মানে যাবি না। আপনার সমস্যা তো কারো পারমিশন নিয়ে যায়নি বলে? তাহলে নেক্সট টাইম থেকে আম্মুকে বলে যাব। তুই পারমিশন নিয়েও যাবি না, না নিয়েও যাবি না। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই আমাকে শুনতে হবে? প্রভাত আবারও রাত্রির সামনে গিয়ে বলে, হ্যাঁ শুনতে হবে। ক কোন অধিকারে? বেশি কথা বললে পা কেটে হাতে ধরিয়ে দেব স্টুপিড। যা বলেছি তাই যেন হয়। এই বলে প্রভাত গটগট করে চলে যায়, আর রাত্রি তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আজও ভালোবাসি বললেন না প্রভাত ভাই? কিসের এত জোরতা আপনার? কেন বলছেন না আপনি আমাকে ভালোবাসেন? আপনার রাগ, অধিকারবোধ, জেলাসি চিৎকার করে বলছে ভালোবাসে, তাহলে আপনার মুখ কেন বলছে না? বলেই ভাবে প্রভাত কিভাবে জানে এ সকল ঘটনা, কে বলল তাকে এ খবর? মাধবীলতা রাগে ফুঁসতে আছে। এই মি অক্সফোর্ড এক্সপ্রেসের কাজ নেই যখন তখন সামনে এসে পড়ে। কই ভাবল কলেজ থেকে এসে রেস্ট নিয়ে এসে ফুপির কাছে এসে চিজ বল খাওয়ার আবদার করবে, তার জন্য চৌধুরী মেনশনে আসলো। এসেই দেখল ইংরেজের ৩ নাম্বার বাচ্চাকে, যাকে ইংরেজরা ভুলবশত রেখে গেছে। আসলে মাধবীলতা ইংরেজে কাঁচা, তাই তো ইংরেজি পড়া আর ইংরেজ বলা ব্যক্তিকে দেখতে পারে না। তার ধারণা আমাদের ভাষা যেহেতু বাংলা, তাহলে তোরা কেন এত ইংরেজ মারবি? এত ইংরেজি বলতে মন চাইলে যা না ভাই, লন্ডন আমেরিকায় যা, তাও বাংলায় থাকিস না। এসব কথা মাধবীলতা সামনে বসে থাকা আরবকে দেখে ভাবে। তার ভাবার মাঝে তারা চৌধুরী চা নাস্তাটি টেবিলে রাখতে রাখতে আরবকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে আরব, শুনলাম তুই বলে পুষ্পিতাদের কলেজে তারই ক্লাসের ইংরেজি প্রফেসর হিসেবে জয়েন করেছিস। হ্যাঁ আন্টি, আজকেই জয়েন করলাম। তাহলে তো ভালোই হলো, তুই তাহলে আমাদের মাধবীলতাকে ইংরেজিতে হেল্প করিস। আসলে ও ইংরেজিতে কাঁচা একটু। ফুপি, এখানে আমার কথা কেন আসছে? তুই চুপ কর। তা আরব, করবি তো সাহায্য? আরব একবার আর চোখে মাধবীলতার দিকে তাকিয়ে দেখে তার দিকেই তাকিয়ে রাগে ফুঁসছে, তা দেখে বাঁকা হেসে বলে, আমি তো স্যার, তাই সবার দিকেই খেয়াল রাখতে হয়। কাউকে বেশি কেয়ার করা ঠিক না, তবুও তুমি যেহেতু বলেছ আমি খেয়াল রাখব। মাধবীলতা রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে ব্যঙ্গ করে বলে, আসছে আমেরিকার প্রেসিডেন্ট, তুমি যেহেতু বলেছ আমি খেয়াল রাখব, কেন রে তোকে এত সাধু সাজতেন কে বলেছে? আমি কি সাহায্য চেয়েছি অক্সফোর্ড এক্সপ্রেস? তোর সাহায্যের গুষ্টি কিলাই হো। বলেই তারা চৌধুরী দিকে তাকিয়ে বলে, ফুপি আমি বাসায় যাচ্ছি। সে কি রে, কেন? আমি কোনো অক্সফোর্ড এক্সপ্রেসের সাথে বসতে আসিনি। এই মেয়ে কি বললে তুমি আমায়? কেন আপনি শুনতে পারেননি ধেন্দা স্যার? একদম কানের নিচে দিব, ভুলে যেও না আমি তোমার স্যার। ও এক্সকিউজ মি। অক্সফোর্ড এক্সপ্রেস স্যার, আপনি কলেজে এদিকে নয়, সো আমি আপনাকে যা ইচ্ছে বলতে পারি, ইংরেজের ৩ নাম্বার বাচ্চা। কি বললে? তোমাকে তো আমি পচা পানিতে ডোবাবো। আর আমি মনে হয় ছেড়ে দেব, আমি আপনাকে তেলাপোকার স্যুপ আর টিকটিকির তরকারি খাওয়াবো। ইয়াক ছি, যেমন তুমি তেমন তোমার রেসিপি, তোমাকে তো ব্যাঙের রানী হওয়া উচিত ছিল। এদিকে কি করো আপনি? এই তোরা চুপ করবি, না হলে তোদের দুজনকে আমি গোবর খাওয়াবো। তারা চৌধুরী বিরক্ত হয়ে বলে উঠে, আর দুজন চুপ হয়ে যায়। মাধবীলতা বাসার দিকে রওনা দেয়, আর আরবকে বকতে থাকে, আর আরব আরাম করে চায়ে চুমুক দিতে থাকে। আকাশজোড়া মেঘের গায়ে সূর্যরশ্মি আর টিকে থাকতে পারছে না,
শেষ আলোটুকু ফিকে হয়ে মিশে যাচ্ছে ধূসরতায়। হঠাৎ করেই নেমে এলো বৃষ্টি। টুপটাপ টুপটাপ, ছাদের ওপর, পাতার ফাঁকে, কাচের জানালায়। যেন আকাশ একাকী হয়ে কাঁদছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক ধরনের সোদা গন্ধ, ভেজা মাটি, বৃষ্টিজল আর পুরনো দিনের স্মৃতির মতো কিছু একটা। রাস্তায় হালকা কুয়াশার মতো ধোঁয়াশা জমেছে, আর তার ফাঁকে ফাঁকে ঝিমিয়ে পড়া বাতিগুলো একে একে জ্বলে উঠছে, ম্লান হলুদ আলোয় চারদিক ঝাপসা দেখায়। চায়ের দোকানের কোণে ভিড় কম, একজন চুপচাপ বসে আছে, তাদের চোখে বৃষ্টিতে হারিয়ে যাওয়া কাহিনী। কাচের গ্লাসে ধোয়া ওঠা চা যেন শীতল সন্ধ্যায় একমাত্র উষ্ণতা। কোথাও দূরে একটা রেডিও বাজছে, পুরনো কোনো গান, কণ্ঠটা কেমন ভেজা, ঠিক এই বৃষ্টির মতো। আজ এই বৃষ্টিতে তোমাকে বড় মনে পড়ে। মির্জা নীলায়নে আজ আড্ডার আসর বসেছে, সবাই আজ একসাথে হয়েছে চায়ের আড্ডায়। চৌধুরী মেনশনের সবাই উপস্থিত, এমনকি প্রভাতও, শুধু উপস্থিত নেই রাত্রি। মাথা ব্যথার নাম করে রুম আটকে বসে আছে। আর ঠিক এই আড্ডার ভিড়ের মাঝেই, নরম আলো আর কথার ছায়ায়, বসে আছে সাফকাত আর পুষ্পিতা। তাদের দুজনের মাঝে একটা কুশন রাখা, কিন্তু মনে হচ্ছে যেন এক অদৃশ্য বাঁধনে বাঁধা তারা। সাফকাত একবার তাকিয়ে নিচু স্বরে বলে, তুমি এত হাসছ কেন আজ? আমার দিকে না তাকিয়ে। পুষ্পিতা হেসে চোখ সরিয়ে নেয়, কানে কানে ফিসফিস করে, সবাই যখন সামনে, তখন এত চোখে চোখ রাখো কেন? সাফকাত মৃদু হেসে তার আঙুল দিয়ে টেবিলের নিচে পায়ের ছোঁয়া দেয়। পুষ্পিতা চমকে উঠে একটু গম্ভীর মুখ করে পাশ ফিরে বসে, যেন কিছুই হয়নি। কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো লজ্জামাখা হাসি ঠিকই রয়ে যায়। তুমি কি করছ? সে মুখ বাঁকা করে বলতেই সাফকাত চোখ চেপে একদম নিরীহ কণ্ঠে বলে, আমি কিছু করিনি। কুশনী নরল বোধ হয়। আরেকদিকে মাধবীলতা ফোন স্ক্রুল করছে, আপন মনে তার কোনো দিকে খেয়াল নেই। পুষ্পিতার গাল রাঙা হয়ে আছে, চায়ের কাপটা ধরে রাখলেও হাত যেন কাঁপছে। সাফকাত হঠাৎ একটা ছোট্ট কাগজ পুষ্পিতার হাতে গুজে দেয়। পুষ্পিতা ভ্রু কুঁচকে ফিসফিস করে, এখনো পাসিং নোট চলছে? সাফকাত ঠোঁটে আঙুল রেখে চুপচাপ ইশারা করে, কাগজে লেখা, তোমার হাসি আজ খুব শোরগোল করছে আমার ভেতরে। আড্ডা শেষ হোক, কিছু কথা বাকি রইল। পুষ্পিতা চোখ ছোট করে তাকায়, মনে হয় রাগ করবে, কিন্তু চোখে এক ধরনের নরম দুষ্টু দীপ্তি জমে আছে। পুষ্পিতা সাফকাতের এই দুষ্টমিকে লায় না দিয়ে সবার মাঝ থেকে উঠে বলে, আমি শ্রেয়ুর রুমে যাচ্ছি, দেখি মেয়েটার মাথা ব্যথা কমল নাকি। পুষ্পিতার কথায় মাধবীলতা সমর্থন করে বলে, হ্যাঁ চল, আমিও যাব, দেখি কি এমন মাথা ব্যথা হয়েছে রানী সাহেবার যে নিচেই নামছে না। কথাটি শেষে দুজন উপরে যেতে থাকে আর সাফকাত অসহায় চোখে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলে, दुनिया वालों कभी भी शादी के बाद अपनी पत्नी को मायके में नहीं रखना तो मेरे जैसा हाल होगा। রাত্রির রুমে তিন বোনের হইচই বেঁধেছে, স্পিকারে গান চলছে, আই এম এ ডিস্কো ডান্সার, আর সে গানে তিনজন গামছা নিয়ে উড়াধুরা নাচ দিচ্ছে। মাধবীলতার হঠাৎ দরজার দিকে চোখ যায় দেখে প্রভাত দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, তা দেখে রাত্রি আর পুষ্পিতাকে ডাক দিলে পুষ্পিতা তাকায় ইশারায়, মাধবীলতা দেখানে তারও নাচ বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্রি নিজের মতো নাচতেই আছে। প্রভাত ইশারায় তাদের যেতে বললে সুরসুর করে তারা চলে যায় আর প্রভাত স্পিকার অফ করে। রাত্রির কানে গান না বাজায়, সামনে না তাকিয়ে বলে, আব্বে কেরে? আব্বে ম্যাবে। পরিচিত কণ্ঠ শুনে রাত্রি ততনগদ চোখ খুলে দেখে প্রভাত। প্রভাতের থেকে বাঁচতে দুদিকে তাকিয়ে দেখে দুজন হাওয়া এতে যেন ঝটকা খেল সে। সামনে তাকিয়ে বলে, প। প্রভাত ভ। ভাই আপ। আপনি? কেন তামিমকে আশা করেছিলি? ও কোথা থেকে আসলো? নিচে গেলি না কেন? বল। ব। বললাম তো মাথা ব্যথা। তাই তো, এখন মাথা ব্যথা কই? প্রভাতের প্রশ্নে ঘাবড়ে যায় রাত্রি, কি উত্তর দিবে এ বোঝে আপনি ছিলেন বলে যায়নি। প্রভাত আবারও বলে, কি রে বলছিস না কেন? তার আগে এটা বলেন, আপনি আমার রুমে নক না করে কেন ঢুকেছেন?
জানেন না সাবালিকাদের রুমে নক করে ঠুকতে হয়? তুই সাবালিকা কবে থেকে? হয়নি হব। যেদিন হবি সেদিন এ কথা বলিস, তোকর আগে আমার প্রশ্নের উত্তর দে, কথা না ঘুরিয়ে। আমার ইচ্ছে হয়েছে তাই যায়নি, হয়েছে এবার যান। আজকাল তোর ইচ্ছেটা বেশি হচ্ছে দেখা যাচ্ছে, তার কারণ কি তামিম? আশ্চর্য, বারবার তামিম কই থেকে আসছে? প্রভাত এবার গলার স্বর নিচু করে বলে, তুই বললি মাথা ব্যথা, কিন্তু গামছা হাতে আইটেম ডান্স হচ্ছিল যে ভালোই। রাত্রি গলা খাকারি দিয়ে বলে, মাথা ব্যথা একটু কমেছিল, গান শুনতে শুনতে মন ভালো লাগছিল, তাই একটু। প্রভাত ঠোঁট চেপে হাসে, কিন্তু তাতে রাত্রির গলা শুকিয়ে আসে। তামিমও কি গান শুনলে মাথা ভালো হয়ে যায় রাত্রি? রাত্রি চোখ বড় বড় করে তাকায়। আবার তামিম, উনি কেন বারবার আসছে আপনার কথায়? প্রভাত এবার সামনে এগিয়ে এসে খুব শান্তভাবে বলে, তুই ভাবছিস আমি বুঝি না? তোর হঠাৎ বাইরে যাওয়া, ফোনে হাসাহাসি, সবই দেখি। রাত্রি এবার গলা তুলে বলে, আপনি কোন অধিকার নিয়ে এসব প্রশ্ন করছেন? আমি কার সাথে কথা বলবো, কার সাথে হাঁটবো সেটা আমার ব্যাপার না। প্রভাতের চোখ কঠিন হয়। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ঠিক বলেছিস। তোর কোনো দায়িত্ব নেই আমার প্রতি। আমি শুধু খেয়াল রাখি, কারণ আমি তো তোর কিছু না, তাই না? রাত্রি এবার মৃদু কণ্ঠে বলে, তাহলে আপনি এত রাগ করেন কেন? আমি তামিমের নাম নিলেই আপনার মেজাজ খারাপ হয় কেন? প্রভাত ভাই, যদি কিছু মনে না থাকে, তাহলে এতটা জ্বলে উঠেন কেন? প্রভাত থমকে যায়, চোখ সরিয়ে নেয়। দেয়ালে তাকিয়ে ধীরে বলে, সব কথা বলা যায় না রাত্রি। কিছু কথা বললেই তার মানে পাল্টে যায়। তুই বুঝবি না। রাত্রি কাছে এসে এবার সাহস করে বলে, না বুঝলে বোঝান। আমি তো এতদিন ধরে আপনার দৃষ্টি খুঁজি, আপনার রাগ বুঝি, আপনার নীরবতা শুনি। কিন্তু আপনি কিছু বলেন না, শুধু ইগোর দেয়ালে নিজেকে আটকে রাখেন। আপনি যদি না বলেন, আমি কি করে বুঝব তামিমের প্রতি আপনার জেলাসি সেটা কি? ভালোবাসার ছায়া নয়? প্রভাত এবার সোজা তাকায়, কিছু বলবে এমন ভঙ্গি করে, আবার থেমে যায়। ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ হয় না। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, রাত্রি, চল বাইরে। অনেক হইচই হয়েছে। সবার চোখে পড়লে তারা ভুল বুঝবে। রাত্রি এবার চোয়াল শক্ত করে বলে, আপনি শুধু পালানো কথা বলেন না, উত্তর দেন না, শুধু বোঝান না, আর আমি শুধু অপেক্ষা করি। প্রভাত কিছু বলে না। দরজা খুলে বেরিয়ে যায়। রাত্রি পিছনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার চোখই আজকাল সব উত্তর দিয়ে দেয়। তবুও আমি অপেক্ষায় থাকি, যদি কোনোদিন মুখে বলেন ভালোবাসেন। আমরা মা বাবা হতে যাচ্ছি রাত্রি। সত্যি প্রভাত ভাই? বলেই যেই না রাত্রি প্রভাতকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ধাম করে পড়ার শব্দ হল। সেটা আর অন্য কিছু না, রাত্রি ঘুমের মধ্যে নিচে পড়েছে। এতে ব্যথাও পেয়েছে কোমরে অনেকটাই। বিছানা ধরে কোনোরকমে উঠে দাঁড়ায়। সামনের পুরানো দিনের দেয়াল ঘড়িতে কাটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে। মানে দাঁড়ায় ভোর, প্রায় আর ভোরের স্বপ্ন তো সত্যি হয় তার মানে। আর কিছু ভাবতে পারল না, গাল লাল হয়ে গেল। কিছু সময় পর ফজরের আজান দিবে, তাই রাত্রি না শুয়ে ভাবল নামাজ পড়েই নিবে। যেমন ভাবা তেমন কাজ। রাত্রি চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পর বের হতেই আজানের মিষ্টি সুর কানে এলো। আজানের জবাব দিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে জানালার পর্দা সরিয়ে দিল, অমনি ভোরের শুদ্ধ বাতাস এসে ছুঁয়ে দিল তার দেহ আর মনকে। রাত্রি আকাশের দিকে তাকিয়ে দোয়া করে আবারও প্রতিপালকের কাছে। সে শুনেছে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলে কবুল হয়। আল্লাহর রহমতে তার সব আছে, এখন তার একটাই চাওয়া, তার ভালোবাসার মানুষকে হালাল করে পাওয়া। দোয়া শেষে রাত্রি রুম থেকে বের হয়ে ছাদে যায়। তখনই ভেসে আসে নানা ফুলের ঘ্রাণ। রাত্রির ছোটকাল থেকেই ফুলের বাগানের ঝোঁক রয়েছে, তাই তো আনিস মির্জা
মোফাজ্জল মির্জা আর শাফকাত রাত্রির 12তম জন্মদিনে অনেকগুলো ফুল গাছের চারা এনে দিয়েছিল। তাতেও মন ভরেনি রাত্রির, কারণ তার প্রিয় কাঠগোলাপ গাছ যে লাগাতে পারবে না ছাদে, তা যে বড় জায়গা নিয়ে উঠবে। আর রাত্রিদের বাড়ির সামনে এমনিতেই সোহানা মির্জা সবজির বাগান করেছে, কোনো দিকে জায়গা খালি নেই, এ নিয়ে দুঃখে কষ্টে পুরো সন্ধ্যা পর্যন্ত রুম বন্দি ছিল। কেউ তাকে বের করতে পারেনি। প্রভাত কথাটি শুনে সন্ধ্যায়, কারণ তার আগে সে ঢাকা গিয়েছিল কলেজ ট্যুরে। সেদিনই কোথা থেকে যেন কাঠগোলাপের চারা নিয়ে এসে প্রভাত আর রাত্রির বাড়ির মাঝ বরাবর খালি জায়গায় গাছ লাগায়, তা দেখে যে কি খুশি হয়েছিল বলার বাইরে। প্রভাত সেদিন সে হাসি দেখে বলেছিল, তোর এই হাসি আমার হৃৎস্পন্দন রাত্রি। হৃৎস্পন্দন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি তোর হাসি ছাড়া আমার হৃৎস্পন্দন চলে না। সেদিনের সে কথা আজও ভাবায় প্রভাত তাকে ভালোবাসত, তাহলে আজকের দিনে বাসে না। এই কথাটি ভাবলেই রাত্রির পাগল পাগল লাগে। ভাবনাকে দূরে ঠেলে পাইপ দিয়ে গাছে পানি দেয়। সব গাছে পানি দেওয়ার পর যখন তার প্রিয় কাঠগোলাপ গাছের দিকে তাকায়, তখন দৃষ্টি যায় গাছ ছাড়িয়ে অপর ছাদে। দৃশ্যমান হয় বলিষ্ঠ দেহের শ্যামবর্ণের এক পরিচিত যুবকের, যে এখন মগ্ন শারীরিক চর্চা করতে, যাতে করে তার ললাট দেশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। প্রভাত ব্যায়াম শেষে পানি খেতে থাকে, তা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে রাত্রি তখনই মনে পড়ে ভোরের স্বপ্ন, আর বলে উঠে আনমনে, আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি প্রভাত ভাই। রাত্রির কথা শেষ হতে দেরি, প্রভাতের মুখের পানি বাইরে আসতে দেরি হয়নি। যেহেতু প্রভাত আর রাত্রির বাড়ির দূরত্ব বেশি নয়, তাই তা খুব সহজে শ্রবণ হয়, তাতেই এই অবস্থা। প্রভাতের অবস্থা দেখে রাত্রির হুঁশ আসে কি বলে, তাতেই কেটে পড়ার পয়তারা করলে শুনতে পায় প্রভাতের গম্ভীর কণ্ঠ, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়া, একটু এদিক সেদিকে যেন না হয় পা। আর সাহস হলো না কথা অমান্য করার। প্রভাত নিজেকে সামলে বলে, খুব সাহস হয়ে গেছে না তোর? না মানে? কিসের না মানে? ফাজলামো পেয়েছিস সব কিছু। যা নয় তাই বলতে মন চায় তোর, বেশি বেড়ে গিয়েছিস। মামাকে বলতে হবে, দেখা যাচ্ছে যে আপনার মেয়ে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রভাত ভাই আমি তো হ্যাঁ কি আমি তোকে আর আমার সামনে যেন আসতে না দেখি। কোনো চরিত্রহীন মেয়ে আমার মামাতো বোন হতে পারে না। ব্যাস অনেক বলেছেন আপনি, সামান্য একটা কথায় যা নয় তা বলছেন, তার অধিকার কে দিয়েছে আপনাকে? ভালোবাসি বলে কোনো আত্মসম্মান নেই নাকি? আচ্ছা আপনি আমার মুখ দেখতে চান না তো তাহলে তাই হবে, এই রাত্রি আপনাকে কথা দিল এই মুখ আপনি আর কখনো দেখবেন না। কথাটি বলেই রাত্রি দৌড়ে নিচে নেমে যায়, তার সাথে প্রভাতের প্রাণ যেন কেউ নিয়ে যাচ্ছে, তবুও তা নীরবে দেখছে। ক্লাসে সবাই ফিসফিস করছে হবু এমপি মাহির চৌধুরী প্রভাতের। তার কথা বলা যেমন আকর্ষণীয়, তেমনি তার চালচালন নজরকাড়া, আর তার শ্যামবর্ণের চেহারায় তার সেই চোখ যেন শত শত গল্প জমে থাকা নীরব এক নদী। তাদের কথায় বোঝা যায় তারা প্রভাতের ক্রাশ। তাদের কথায় মাধবীলতা। পুষ্পিতা একবার তাদের দিকে, আরেকবার রাত্রির দিকে তাকাচ্ছে। অবাক হচ্ছে রাত্রির কোনো রিয়েকশন না দেখে। মাধবীলতা অবাক হয়ে বলে, কিরে রাত্রি তোর কি হয়েছে? হুম। হ্যাঁ আমার কি হবে? তাহলে তুই কেন কোনো রিয়েকশন দিচ্ছিস না? কি নিয়ে রিয়েকশন দিব? তোর কি হয়েছে বলতো? প্রভাত ভাইয়া নিয়ে এত কিছু বলছে, তুই কেন রিয়েক্ট দিচ্ছিস না? কেন রাগছিস না? আমি ওদের বললেই কি প্রভাত ভাই আমার হয়ে যাব? রাত্রির কথায় দুইজন একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, সত্যি করে বল না সোনা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? আহ ছাড় এসব কথা, আমার ভালো লাগছে না। আচ্ছা আমার ভালো লাগছে না, আমি লেক ভি পার্কে গেলাম, তোরা থাক। বলেই কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বের হয়ে যায়, আর এদিকে দুজন কি ঘটল বুঝতেই সময় লাগে। যখন বুঝতে পারে দৌড়ে যেতে নেয়, আর তখন আবার আরাভের সাথে ধাক্কা লাগে, তা দেখে মেজাজ আরও খারাপ হয়, রেগে গিয়ে বলে, এই আপনি চোখে দেখেন না, যেখানে সেখানে ধাক্কা লাগান কেন? আপনার খেয়ে কাজ নেই? আরাব দেখে আশেপাশের স্টুডেন্টরা কানাকানি করছে, তা দেখে রেগে বলে, শাট আপ ইডিয়ট, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি তোমার স্যার হই, ভুলে গেছ? পুষ্পিতা দেখে কথা অন্যদিকে চলে যাচ্ছে, তাই কিছু বলতে নিলে হাত দিয়ে থামিয়ে বলে,
আপনাকে কিছু বলিনি মিস পুষ্পিতা, ইউ হ্যাভ গো নাও। বাট স্যার, আই সেইড গো। শেষের কথা জোরে বলায় সবাই চলে যায়। পুষ্পিতাও করুণ চোখে তাকিয়ে বের হতে লাগে কলেজ থেকে লাগে, আর মাধবীলতা থরথর করে কাঁপে আর বিড়বিড় করে আরবকে বকা দিয়ে বলে, তোর কোনোদিন ভালো হবে না ইতর জানি কোনানকার। আমার মতো ভারো মেয়েহে ভয় দেখিয়েছিস গো, তোর বউ তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে বলে রাখলাম। আমাকে বকা শেষ হলে নাও ফলো মি। আরাভের কথায় ভরকে যায় মাধবীলতা। এ কিভাবে জানলো ভাবতে ভাবতে আরাভের পিছে যেতে থাকে, না হলে কখন জানি ধরে আছাড় দেয়। আরাব মাধবীলতাকে কেবিনে নিয়ে বসতে বলে। মাধবীলতা আল্লাহ আল্লাহ করে বসে, আর তখনই আরাব তাকে 10টা হোমওয়ার্ক শিট দেয় যা আগামী 10 দিনের জন্য করিয়ে রেখেছিল। তা দেখেই মাধবীলতার মাথা ঘুরে যাবার অবস্থা, তবুও করুণ স্বরে বলে, স্যার, ফিনিশ ইট। টাইম জাস্ট 20 মিনিট। কি? টাইম স্টার্ট নাও। যদি টাইমের মধ্যে না করো আরও 20টা শিট পাবা। আরাভের কথায় যেন আকাশ ভেঙে পড়ে মাধবীলতার মাথায়। কোনোরকমে সামলে কাজ শুরু করে, না হলে না জানি এই ইংরেজের বাচ্চা আরও কত শিট দেয়। শয়তানের নানা, খবিশের হাড্ডি, এনাগোন্ডার 5 নাম্বার বাচ্চা, তোর কোনোদিন ভালো হবে না। ব্রেকিং নিউজ। লেক ভিউ পার্কের সাথে সবগুলো দোকানে আগুন লেগেছে বিকাল 3টা 20 মিনিটে, যার কারণে পার্কে অধিকাংশ জায়গায় লেগেছে। ফায়ার সার্ভিসকে ইনফর্ম করা হয়েছে তারা আসতে সময় লাগবে। মাত্রই টিভি অন করেছিল পুষ্পিতা ঘুম থেকে উঠে, তখনই খবরটি সামনে আসে। এই দেখে তার টনক নড়ে, সাথে সাথে মাধবীলতাকে কল করে। কিছু সময় আগে এসেই মাধবীলতা শুয়েছে, ক্লান্ত লাগায় চোখ লেগে আসে। হঠাৎ করে কলের জন্য মেজাজ খারাপ হয়, ফোন কেটে দিয়ে আবারও শুতে নেয়। পরপর কল বাজতে থাকে, তাই বিরক্ত হয়ে কল ধরে। গালি দেওয়ার আগেই পুষ্পিতা বলে, এই শয়তান ফোন ধরছিস না কেন? জান যাচ্ছে আমার, এদিকে কাউকে ফোনও দিতে পারছি না আমি, ভয়। কেন রেকে মরছে? লেক ভিউ পার্কে আগুন লাগছে। হ্যাঁ তো। আর বলতে পারে না, তার আগেই দুপুরের কথা মনে পড়ে সাথে সাথে চিৎকার। কি? বই নাচতে এমনি জান আমার যায় যায়, দয়া করে দেখ শ্রেয়সী আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখছি। কথাটি শেষে রাত্রির রুমে গিয়ে দেখে নাই আশেপাশে, সব জায়গায় খুঁজে না পেয়ে কাপা কাপা কণ্ঠে বলে, প পুষ্পিরা। রাত্রি ক কোনো জায়গায় নেই। আল্লাহ কি করর এখন মধু? প্রভাত ভাইকে ফোন দিয়ে দেখ সে যদি কিছু করতে পারে। ভাইয়া আমাকে কাঁচা চাবায় খাবে। না বললে শ্রয়ুর কি হবে? আচ্ছা আচ্ছা আমি ফোন দিচ্ছি। বলেই ফোন কেটে কাপা কাপা হাতে প্রভাতের নাম্বারে কল দেয়, কিন্তু কল ধরে না, মিটিংয়ে থাকায়। বারবার কল দেওয়ায় বিরক্ত হয়ে কল রিসিভ করে, কিছু বলবে তার আগেই কেঁদে বলে, ভাইয়া রাত্রি লেক ভিউ পার্কে গিয়েছিল, এখনো পর্যন্ত আসে নাই, আর সেই পার্কেই আগুন লেগেছে। সাথে সাথে প্রভাত দাঁড়িয়ে গিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, ক কি? হ্যাঁ ভাইয়া। আগুন কখন লেগেছে? ত 3টা 20-এ। আর তুই এখন বলছিস বেয়াদব? পুষ্পিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় এবং কিছু না বলেই দৌড়ে বের হয়। কোনোরকমে বাইকের সামনে গিয়ে বাইক চালু করে ফুল স্পিডে বাইক চালায়। 20 মিনিটের রাস্তা 5 মিনিটে পৌঁছায়। বাইক নো পার্কিংয়ে রেখেই দৌড়ে আশেপাশে খুঁজতে থাকে, নাম ধরে কিন্তু কোনো চিহ্ন পায় না। ফায়ার সার্ভিস আটকাতে চাইলেও আটকাতে পারেনি। কোথাও প্রভাত তাদের সাথে রাগ করে বলে, একটা মেয়েকে খুঁজে বের করতে পারছেন না তো কি করছেন আপনারা? আপনাদের কাজে কে লেগেছে আপনাদের, তার নাম বলুন। একটা জলজ্যান্ত মানুষকে খুঁজে পাচ্ছেন না? হয়তো স্যার সে আর রোকটি পুরো কথা শেষ করতে পারেনি তার আগেই বলে, এর আগে যদি একটি কথাও আপনি বলেন আপনাকে আমি মেরে ফেলব। ওর কিছু হয়নি, বুঝতে পারছেন, কিছু হয়নি। ও ঠিক আছে, আমার সাথে রাগ করেছে তাই আড়ালে লুকিয়ে আছে, আর কিছু না। রাত্রিকে খুঁজে খুঁজে না পেয়ে হয়রান হওয়ায় বেঞ্চে বসে বলে, কই তুই রাত্রি? ওরা বলছে তুই নেই, কিন্তু আমি জানি তুই আছিস। আমার মন বলছে তুই ঠিক আছে, আর আমার মন কখনো তোর বিষয়ে ভুল বলবে না। বল না কোথায় হারিয়ে গেলি?
আমার উপর রাগ করে আছিস? আচ্ছা আমি সরি, আর কখনো বলবো না যে তুই আমার সামনে আসবি না, বলবো না চোখের সামনে থেকে সরতে, প্লিজ সামনে আয়। আমি আর পারছি না তোকে ছাড়া। তোকে ছাড়া যে আমি নেই। তুই আমার জীবনের সবচেয়ে দামি উপহার, যা আমি কখনো হারাতে পারবো না। এই মেয়ে, এই কি করে পারলি তুই আমাকে ছেড়ে দূরে যাওয়ার চিন্তা করতে?